রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সিরিয়াল অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কিছুই করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ব্যাংকে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে ইয়ে করে। হানি ট্র্যাপ কি মিষ্টি একটা নাম, তাই না? শুনলেই কেমন একটা মিষ্টি মিষ্টি ব্যাপার চলে আসে। এই হানি ট্র্যাপ মানে কি? মিষ্টি মধুর ফাঁদ। এটাতে কি শুধু নারীরাই জড়িত, নাকি এর পেছনে রয়েছে ছেলেরাও? আজকে আমরা জানবো ঠিক এরকম একটি ঘটনা, যেখানে হানি ট্র্যাপের নামে একজন পুরুষ নারী কণ্ঠ সাজিয়ে নারীদেরকেই হানি ট্র্যাপে ফেলে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই রহস্যজনক একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী থানাতে। আজ 15 এপ্রিল সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে একের পর এক তরুণীকে নির্যাতন, ব্ল্যাকমেইলিং এবং অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এবং তার এই গ্রেপ্তারের পেছনের যে ঘটনা, সেই অনুসন্ধান করতে গিয়ে আমরা কিন্তু রীতিমতো থমকে গিয়েছে যে একজন সাধারণ যুবক কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মেয়ে কণ্ঠে তাদের সাথে সম্পর্ক করে মেয়েদেরকে ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করে। এমনকি তার এই অপরাধ সে এত দ্রুত ঘটিয়েছে যে বিগত 1.5 মাসে সে 13 জন তরুণীর সাথে এই ঘটনা ঘটিয়েছে, যাকে এক প্রকার আমরা বলতে পারি সিরিয়াল। আরেকটি রহস্যজনক ঘটনা হলো এই যে সে 13 জন তরুণীর সাথে এই ঘটনা ঘটিয়েছে, সবার বয়সী 18 থেকে 20 বছরের মধ্যে। আচ্ছা, এখানে একটি বিষয় আমি শুনলাম, সেটি হচ্ছে যে একজন পুরুষ নারী সেজে আরেক নারী কণ্ঠে নারীদেরকে হানি ট্র্যাপে ফেলেছে বা তার ফাঁদে ফেলেছে। এটি কিভাবে সম্ভব হলো? মানে একটা নারীর সাথে একটা নারী কিভাবে শিকার হচ্ছে বা কি, এটা আসলে বুঝে উঠতে পারলাম না। দেখুন, এখন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ বলা যায়, এবং সারা বিশ্বেই সবার হাতে হাতে স্মার্টফোন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাই কিন্তু মোটামুটি সতর্ক। এই যে প্রতারণা, এই যে হানি ট্র্যাপ চক্র এবং প্রতারণার বিভিন্ন ফাঁদ, এগুলো সম্পর্কে কিন্তু সবাই মোটামুটি সচেতন। এত সচেতনতার মধ্যেও সে যেন প্রতারণা করতে পারে, এই কারণেই কিন্তু তার মেয়ে ভয়েসে কথা বলা এবং মেয়ে ভয়েসে কথা বলে মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সচেতনতামূলক কথা শুনছি বা দেখতেছি যে এরকম হানি ট্র্যাপ হচ্ছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, যার কারণে নারীরা একটু সচেতন হচ্ছে, তো সেই জন্য সে এই নারী কণ্ঠের পথ অবলম্বন করেছে যাতে সে সহজেই বন্ধুত্ব করতে পারে। জি, এটা তার একটা টেকনিক, যে মেয়ে কণ্ঠে কথা বলার কারণে মেয়েরা কিন্তু সহজেই তার সাথে বন্ধুত্ব করছে এবং তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে, এবং এইটির সুযোগই সে নিচ্ছে। এবং এই ঘটনাটি সে প্রথমে করে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেক অ্যাকাউন্ট করে, এবং সেই ফেক অ্যাকাউন্টে সে তুলনামূলক কম বয়সী, অর্থাৎ যাদের বিচার বিবেক খুব কম এবং যারা উঠতি বয়সী এবং যাদেরকে সহজেই ফাঁদে ফেলা যায়, এমন মেয়েদেরকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তার ফ্রেন্ড লিস্টে যুক্ত করে। পরবর্তীতে এই মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য সে কিন্তু মেসেঞ্জারে চ্যাট করতে থাকে, এবং এক পর্যায়ে যে মেয়েরা তাকে রেসপন্স করে তাদের সাথে ভয়েসে কথা বলে, এবং সবকিছুই কিন্তু করে সে একটি ফেক মেয়ে আইডি থেকে, এবং সহজেই মেয়েরা তার সাথে চ্যাট করতে থাকে। এবং স্বাভাবিক যে একজন মেয়ে তো একজন মেয়ের সাথে সহজে কমফোর্ট ফিল করে এবং বন্ধুত্ব হয়ে যায়, এটা আমার ক্ষেত্রেও ঘটে অনেক সময়। এবং আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে ফেসবুকে যখন ফ্রেন্ড হয় তখন কিন্তু বিভিন্ন পোস্ট তার কাছে আসতে থাকে, সেই পোস্ট থেকে সে কিন্তু তার যে টার্গেট মেয়েরা তাদের বিষয়ে জানতে থাকে এবং তার শিকার হতে পারে এমন আইডি গুলোকে বেছে নেয় এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করে। এবং এক পর্যায়ে যখন তাদের মধ্যে কথাবার্তা হয় তখন সে ভয়েস কল দেয় এবং সেখানে মেয়ে কণ্ঠে তাদের সাথে কথা বলে। মেয়ে কণ্ঠে কথা বলার কারণ হচ্ছে মেয়েরা সহজেই তাকে বিশ্বাস করে, এবং এক পর্যায়ে এই যে কথা বলার মাধ্যমে তাদের সাথে সে ঘনিষ্ঠ হয়, এবং ঘনিষ্ঠতার এক পর্যায়ে বন্ধুত্বের দাবিতে তাকে উপহার দেওয়ার কথা বলে। উপহার দেওয়ার কথা বলে একটি নির্দিষ্ট জায়গায় ডেকে নেয়। আমরা যেটি জানতে পেরেছি, তার যে নির্দিষ্ট জায়গাটি ছিল সেটি হলো দনিয়া কলেজের পাশের একটি অর্ধনির্মিত বিল্ডিং। ডেকে নিয়ে প্রথমেই তার মোবাইল ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করে, এবং এই ভিডিওগুলো সে মোবাইলে ধারণ করে রাখে। পরবর্তীতে এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ডার্ক ওয়েবে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে সেই ভুক্তভোগী তরুণীদের কাছ থেকে তাদের সাথে থাকা
টাকা পয়সা, স্বর্ণালংকার এগুলো নিয়ে নেয় এবং পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে সেই যে ভুক্তভোগী তরুণী তাদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা নিত, যেটাকে আমরা সহজ ভাষায় ব্ল্যাকমেইলিং বলতে পারি। এবং এই যে তার শিকার যে তরুণী, তার যে মোবাইল ফোনটি সেটাও কিন্তু সে রেখে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী তরুণীর আইডি ব্যবহার করে তার ফ্রেন্ড লিস্ট থেকে যে সুন্দরী মেয়েরা আছে এবং কম বয়সী তার যে বান্ধবীরা আছে, ওই আগের প্রক্রিয়াতেই সে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এবং একে একে সে আমরা এ পর্যন্ত যে অভিযোগ পেয়েছি 13 জন তরুণীর সাথে এই কাজ করেছে। আচ্ছা, এই যে 13 জন তরুণী, এর মধ্যে কি একজনও আইনগত ব্যবস্থা নেয়নি বা এরা কি কোনোভাবে কোনো যোগাযোগের চেষ্টা করেনি আইনি সহযোগিতার জন্য? আপনাকে আগেই বলেছি, এই যে রাশিদুল ইসলাম রাব্বি, সে যে মেয়েদের সাথে এই কাজটি করত তারা 18 থেকে 20 বছরের মধ্যে, এবং সবাইকেই সে একই ভয় দেখাতো, যেটি হচ্ছে যে জোরপূর্বক যে শারীরিক সম্পর্ক করার যে ভিডিও সে ধারণ করে রাখতো এগুলোর ভয় দেখাতো এবং এগুলো ওয়েবে ছেড়ে দিবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে, এই ভয় দেখাতো। এবং এই ভয়েই কিন্তু তারা তটস্থ থাকতো। এবং আমাদের দেশের যে মেয়েরা এই যে সম্মানহানির যে ভয়, এই ভয়ে কিন্তু সবাই ভীত এবং এ কারণেই তারা কাউকে কিছু জানাতো না। কিন্তু এই যে তাদের মোবাইল মিসিং এবং তাদের শরীরে যে গহনা থাকতো, স্বর্ণালংকার থাকতো, এগুলোর যে মিসিং, এগুলো কিন্তু তাদের অভিভাবকরা টের পেত। এবং টের পাওয়ার পরিপ্রেক্ষিতে যখন তাদেরকে এইসবের কথা জিজ্ঞেস করত, তখন কিন্তু তারা নিজেদেরকে বাঁচাতে মোবাইল এবং গহনা এগুলো ছিনতাই হয়ে গেছে এরকম জানাতো। পরবর্তীতে তাদের অভিভাবকরা হারানো এবং ছিনতাইয়ের মর্মে থানায় কিন্তু জিডি করত। এবং এই যে মোবাইল মিসিং এর যে ডায়েরি, এই ইস্যুর তদন্ত করতে গিয়েই পুলিশ এই সিরিয়াল ধর্ষক রাশিদুল ইসলাম রাব্বির সকল কুকর্ম উদ্ঘাটন করে। এই যে গ্রেপ্তারকৃত রাব্বি, তার সম্পর্কে যদি বলতে যাই, তার বয়স হচ্ছে 30 বছর এবং তার পিতার নাম শাহজাহান মল্লিক। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার পুরান কামারগাঁও থানায় এবং সে বর্তমানে থাকে হচ্ছে সিদ্ধিরগঞ্জে তার শ্বশুর বাড়িতে। এবং একটি চমকপ্রদ ঘটনা হচ্ছে যে এই যে সে শ্বশুর বাড়িতে থাকে, আমরা যখন তার শ্বশুরের সাথে কথা বলি আমরা জানতে পারি তার স্ত্রীকেও কিন্তু এমন ফাঁদে ফেলে সে বিয়ে করেছিল এবং তার শ্বশুর এক প্রকার ট্র্যাপে পড়েই তার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য হয়েছে। তার মানে হচ্ছে এই যে লোক, এটি তার আসলে প্রথম বললে ভুল হবে, সে বিয়ে থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত মানে হিসেবে পাওয়া গেছে 13 জন তরুণী। যদি আর একটু গভীরে যাওয়া যায় হয়তো এর থেকে আরো বেশি বেরিয়ে আসতে পারে। আমার ধারণা এই যে ঘটনা, এই ঘটনায় যখন সবাই রাব্বিকে দেখতে পারবে, আমার মনে হয় যারা এরকম ট্র্যাপের শিকার হয়েছেন বা যাদেরকে মনে হচ্ছে যে না এখন আপনাদের যোগাযোগ করা উচিত বা জানানো উচিত, তারা কিন্তু অবশ্যই আপনারা থানায় যোগাযোগ করবেন। এবং পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে তারা প্রাথমিকভাবে মোবাইল মিসিং এবং ছিনতাইয়ের যে অভিযোগ সেগুলো থেকেই অনুসন্ধান করে এই আসামিকে গ্রেপ্তার করেছে। এবং এই আসামিকে ধরতে গিয়ে তাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, রিকশা চালক সেজেও তারা অভিযান চালিয়েছে। এবং আরেকটি ব্যাপার সেটি হচ্ছে রাব্বি যতগুলো মেয়ের সাথে সম্পর্ক করে এই ঘটনা ঘটিয়েছে তারা প্রায় সকলেই মিরপুর এলাকার, এবং মিরপুর মডেল থানা তাকে গ্রেপ্তারে অনেক সহযোগিতা করেছে। এবং পুলিশ আরো জানিয়েছে এ পর্যন্ত এই আসামির নামে 10টি লিখিত অভিযোগ তারা পেয়েছে এবং তাকে গ্রেপ্তারের আগে কিন্তু 3টি অভিযোগ ছিল অজ্ঞাতনামা ছিনতাইয়ের মামলা। এবং পরবর্তীতে যখন গ্রেপ্তার হয় এরপর কিন্তু আরো 7টি লিখিত অভিযোগ তার নামে এসেছে এবং পুলিশ আশা করছে যে তার নামে আরো অভিযোগ আসতে পারে এবং তার যে অপরাধের বিস্তৃতি সে সম্পর্কে তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এটিও কিন্তু পুলিশ তদন্ত করছে। তার এই যে অপরাধ, এগুলোর পিছনে আরো রহস্য এবং আরো কেউ জড়িত থাকতে পারে। আরো তদন্ত শেষে সেগুলো জানা যাবে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা আপনাদেরকে সবসময় আমাদের এই প্রোগ্রামটি শেষে সচেতনমূলক কিছু কথা বলে থাকি, সেগুলি আসলে আপনারা কতটুকু মানেন বা শুনেন সেটি আমরা বলতে পারবো না। এই যে হানি ট্র্যাপ বা এই যে মেয়ে কণ্ঠে মেয়েদেরকে ফাঁদে ফেলা, এগুলিতে আমাদের অভিভাবকদের অবশ্যই একটু সচেতন হতে হবে যে আমরা যখন সন্তানের হাতে ফোন তুলে দিচ্ছি সে কি করছে, ফোনটি আসলে পড়ার কাজে ব্যবহার করছে নাকি পাশাপাশি সে অন্য কোনো ফেসবুকিং করছে বা বিভিন্ন গ্রুপ চ্যাটে যুক্ত হচ্ছে, এগুলির বিষয়ে একটু নজরদারি রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। এবং আমরা যারা ছোটরা আছি, যারা পড়াশোনার জন্য বাবা মার থেকে ফোন নিচ্ছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকছি, তারাও চেষ্টা করব যে ছেলে হোক বা মেয়ে হোক এই সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব গড়ে তোলার আগে এবং তার সাথে দেখা করার আগে তার সম্পর্কে অবশ্যই সবকিছু জেনে শুনে এবং যতটা সম্ভব একা কারোর সাথে দেখা করতে আমরা না যাই এবং এগুলিকে একটু এড়িয়ে চলি, একটু সচেতন হই। তো এই ঘটনা পরবর্তীতে আরো কি কি অভিযোগ আসে বা এটি কোন দিকে যায় সেটি জেনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।